গ্লকোমা হচ্ছে সাইলেন্ট কিলার। যেমন ডায়াবেটিস হলে বা হাইপারটেনশন হলে পেশেন্ট কি খুব বেশি মানে অ্যাকিউট কোনো অ্যাটাক ছাড়া, অ্যাকিউট হাই রেস্ট ব্লাড সুগার বা খুবই হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, তাছাড়া কি পেশেন্ট কিছু বুঝতে পারে? একটা ডায়াবেটিক পেশেন্ট সামনে দিয়ে যাচ্ছে, একদম আনকন্ট্রোল নয়, দেখলে বুঝতে পারিস যে ওটা ডায়াবেটিক পেশেন্ট? বোঝা যায় না। ঠিক তেমনই গ্লকোমা হচ্ছে এমন একটা রোগ যেটা পেশেন্ট নিজেও বুঝতে পারে না, এবং যে ডাক্তারের কাছে আসে যদি প্রপার চেক আপ না করে সেটা বোঝা যায় না। তাহলে এটা কি, রোগটা কি? গ্লকোমার ডেফিনেশনের মধ্যে হচ্ছে দুটো জিনিস, শুধু দুটো জিনিস, তারপরের বাকিগুলো বাকি। এক নম্বর, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি। অপটিক নার্ভ কত নম্বর? ক্রেনিয়াল নার্ভ কত নম্বর? হ্যাঁ, 2 না 3? 2। তাহলে ক্রেনিয়াল নার্ভ 2 এর যে নিউরোপ্যাথি সেটাকে বলা হচ্ছে গ্লকোমা। এবং এটা কি হচ্ছে? প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি? আস্তে আস্তে বাড়ছে। বাড়ছে মানে এটা ইররিভার্সিবল। তোর বয়স যত আস্তে আস্তে বাড়ছে তত রোগটা প্রোগ্রেস করছে। সুতরাং এটা ইউজুয়ালি যেটা আমরা আজকের পড়ব, কনজেনিটাল গ্লকোমাও হয় আর অ্যাডাল্ট অনসেট গ্লকোমাও হয়। কনজেনিটাল গ্লকোমার কথা এখন ছাড়, অ্যাডাল্ট অনসেট যে গ্লকোমাগুলো ইউজুয়ালি ওই বছর 40-এর দিকে শুরু হয়, হয়ে আস্তে আস্তে সেটা প্রোগ্রেস করে। প্রথমে ব্লাইন্ড করে না, কারণ পেশেন্ট বুঝতে পারে না, যেটা বললাম, তার মানে কিনা ব্লাইন্ড করছে না পেশেন্টকে। আস্তে আস্তে সেটা যখন প্রোগ্রেস করছে একদম এন্ড স্টেজে গিয়ে তখন ব্লাইন্ড করছে। ঠিক আছে? তাহলে এটা হলো প্রোগ্রেসিভ বা ইররিভার্সিবল, যাই বলিস, অপটিক নিউরোপ্যাথি। এটার ফিচার্স কি কিভাবে এটা দেখব, কি ক্রাইটেরিয়া থাকলে আমরা বলবো যে এটা গ্লকোমা? সেটা হলো দুটো জিনিস। একটা হলো ডিস্কের চেঞ্জ, অপটিক ডিস্ক। অপটিক ডিস্কটা কি? যেখান থেকে আর্টারিগুলো বেরোয়, ওটা কি? অপটিক নার্ভের হেড। এটা হলো ম্যাকুলা, এটা হলো অপটিক ডিস্ক। এটা কি না অপটিক নার্ভের যে হেড, স্ক্লেরার একটা ওপেনিং দিয়ে অপটিক নার্ভটা ঢুকছে, ওখানে এসে অপটিক নার্ভ শেষ, তারপরে ডিমাইলিনেটেড ফাইবারগুলো, এক্সোনাল ফাইবারগুলো, ওগুলো রেটিনাতে যাচ্ছে। তো এই জায়গায় এই অপটিক ডিস্কে চেঞ্জ, কি চেঞ্জ না? গ্যাংলিয়নিক সেল ডেথ ইন রেটিনা অ্যান্ড ইন অপটিক ডিস্ক রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার চেঞ্জেস। তাহলে এখানে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের যে চেঞ্জেস, অপটিক নার্ভ হেডের আরএনএফএল চেঞ্জ, সেটা হচ্ছে এই ডিজিজের 1 নম্বর ক্রাইটেরিয়া। এটা থাকতে হবে। আর 2 নম্বর কি থাকতে হবে? গ্লকোমেটাস ফিল্ড ডিফেক্ট। গ্লকোমেটাস ফিল্ড ডিফেক্ট। ফিল্ড ডিফেক্টটা কি? ফিজিওলজিতে পড়েছিলি তো? ফিল্ড কিভাবে দেখে? দুজন সামনাসামনি বসে আছে, এরকম করে হাত দিয়ে দেখছে, বলো হাত দেখতে পাচ্ছ? একটা চোখ ডেকে। ওটা কি? কনফ্রন্টেশন মেথডে তোর আইওপি চেক করা হচ্ছে। সেই একই ফিল্ড একটা ভালো মেশিনে দিয়ে দেখা হয় যে কোনো ফিল্ডের চেঞ্জ হয়েছে কিনা। আমরা এটা গ্রসলি বুঝতে পারি এরকম করে, পেরিফেরাল ফিল্ডে। তো ওরকম করে বুঝতে হবে যে কোনো ফিল্ড ডিফেক্ট হয়েছে কিনা, যেটা স্পেসিফিক ফর গ্লকোমা। ঠিক আছে? ফিল্ড ডিফেক্ট অনেক টাইপের হতে পারে। একটা ধর কোনো একটা নার্ভ পুরোপুরি কেটে গেছে, ধর ক্রেনিয়াল নার্ভ 2 পুরোপুরি কেটে গেছে, তাহলে এটার পুরোপুরি একটা ফিল্ড ডিফেক্ট তৈরি হয়ে যাবে। যে চোখের কেটেছে সে চোখে পুরোপুরি ফিল্ড ডিফেক্ট। ওই অপটিক কায়াজমা বা কোথাও যদি কাটে, তাহলে কি ধরনের ফিল্ড ডিফেক্ট দেখা যাবে? বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়, শুনেছিস? মানে জাস্ট একটা সাইডেরটা লস হয়ে যাবে। এগুলো হচ্ছে নিউরোপ্যাথি হলে এরকম। যদি নার্ভের কোনো ইনজুরি হয়, অপটিক নার্ভের কোনো ইনজুরি হয়, ইউজুয়ালি সেটা ভার্টিক্যাল অ্যাক্সিসকে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি ওটা চেঞ্জ, মানে ফিল্ড লসটা হয়।
কিন্তু গ্লকোমাতে কি হয় না হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর ইউজুয়ালি চেঞ্জটা আসে। হরাইজেন্টাল হয় উপরে নয় নিচে বা বোথ সাইডে, দুটোই হতে পারে, কিন্তু এটা মেনটেন করে হরাইজেন্টাল অ্যাক্সিসটাকে। ঠিক আছে, এটা হলো গিয়ে গ্লকোমার ডেফিনেশন। গ্লকোমাতে এই দুটোই হচ্ছে ক্রাইটেরিয়া, কিন্তু এটার কারণ কি, মোস্ট কমন কারণ সেটা ডেফিনেশনের মধ্যে দেয়া আছে, সেটা হলো ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড আইওপি। আইওপি মানে কি? আইওপি মানে কি? ইন্ট্রাঅকুলার প্রেশার। তাহলে কি আইওপি বেশি হলেই যে গ্লকোমা হবে এমনটা নয়, বা আইওপিকে সবসময় বেশি থাকতে হবে এমনটাও নয়। আইওপি বেশি ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ, এটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নয় যে আইওপি বেশি তার মানে আমি বলে দেবো গ্লকোমা আছে। তাদের আগে বলতে হবে এই দুটো চেঞ্জ আছে কিনা, অপটিক নার্ভ হেডের কোনো চেঞ্জ আছে কিনা আরএনএফএল এ, আর গ্লকোমিটাস ফিল্ড ডিফেক্ট আছে কিনা, তবেই বলতে পারবো যে এটা, এবং তার সঙ্গে যদি ইনক্রিজড আইওপি থাকে বা না থাকে তাহলে তবে সেটা গ্লকোমা। যদি আইওপি বেশি থাকে কিন্তু এই দুটো থাকছে না, সেই কন্ডিশনটাকে কি বলে? অকুলার হাইপারটেনশন। অকুলার হাইপারটেনশন এটা একটা রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং একটা কন্ডিশন অফ মানে প্রডিউসিং গ্লকোমা ইন ফিউচার। তাহলে অকুলার হাইপারটেনশন, ঠিক আছে, যদি এই দুটো কন্ডিশন না থাকে, জাস্ট ইনক্রিজড আইওপি থাকে। আর যদি আইওপি নর্মাল বা লো, আইওপি নর্মাল বা লো মানে আইওপির রেঞ্জ কত? ইন্ট্রাঅকুলার প্রেসারের রেঞ্জ মোটামুটি 11 থেকে 21 বা 10 থেকে 21, যাই হোক একটা বলিস, সেটার থেকে কম বা নর্মাল মানে 21-এর থেকে কম যদি আইওপি থাকে, তার সঙ্গে কিন্তু এই দুটো চেঞ্জেস আছে, এই দুটো বা এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জেস আছে, তাহলে সেই কন্ডিশনটাকে কি বলবো? নর্মো টেনশন গ্লকোমা, নর্মাল টেনশন গ্লকোমা। ঠিক আছে, ঠিক আছে। গ্লকোমা যেটা বললাম, একটা হতে পারে কনজেনিটাল আর আরেকটা হতে পারে অ্যাডাল্ট অনসেট। কনজেনিটাল গ্লকোমায় কি হয় না, আমাদের চোখের আউটার স্ট্রাকচার কোনটা বল? আউটার স্ট্রাকচার কোনটা? আউটার লেয়ার কোনটা? স্ক্লেরা, আর সামনের দিকে কর্নিয়া। এই দুটো হচ্ছে ফাইব্রাস লেয়ার। যত এজ আস্তে আস্তে বড় হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা ইলাস্টিক থাকে একটু, মানে ভিতরের প্রেশার যদি বাড়ে বেলুনের মতো এটা একটু বাড়তে পারে, কিন্তু বয়স হয়ে গেলে সেই যে মানে ইলাস্টিসিটিটা চলে যায়, এটা একদম কোলাজেন লেয়ার পুরোপুরি ফিক্সড, যে এর সাইজ আর বাড়বে না, ভিতরের প্রেশার যতই বাড়া সাইজ আর বাড়বে না। সুতরাং একটা জিনিসের যেটা সাইজ বাড়তে পারে, ধর এটা একটা বেলুন, এর ভিতরে আমি আরো বেশি করে জল ভরছি, তাহলে কি হবে না, এটা সাইজ বেড়ে যাবে আস্তে আস্তে, কিন্তু ভিতরের প্রেশারটা চেষ্টা করবে নর্মাল থাকার। ঠিক একই জিনিসটা হয় যদি কনজেনিটাল গ্লকোমাতে হয়। কনজেনিটাল গ্লকোমাতে কি হয় না, আইওপিটা অ্যাকোয়াস প্রোডাকশন বাড়ছে বা অ্যাকোয়াসের আউটফ্লোটা কমে যাচ্ছে, সেই জন্য আইওপিটা বাড়ার কথা। অ্যাকোয়াস কি বলে, অ্যাকোয়াস ওখানে জমবার ফলে আইওপিটা কিন্তু এখানে বাড়ছে না, আইওপিটা এদেরকে নর্মাল থাকছে। বাড়ছে কি না, সাইজ অফ গ্লোব। চোখটা বড় হয়ে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, ওই কন্ডিশনটাকে কি বলে? বাচ্চাদের ক্ষেত্রে চোখ বড় হয়ে যাওয়া বুপথ্যালমোস বলা হয়। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে চোখের সাইজটা বড়। সেটা কিভাবে আমরা মেজার করব চোখের সাইজটা বড়? চোখের সাইজ বাড়লে ওভারঅল কর্নিয়াটাও বাড়বে, স্ক্লেরাও বাড়বে। স্ক্লেরার ডায়ামিটারটা কত কি বোঝা যাবে? স্ক্লেরাটা তো লিড দিয়ে ঢাকা থাকছে, হাফ বোঝা যায় না ভিতরের জিনিস। কর্নিয়াটাকে বোঝা যায়। কর্নিয়া যদি আমি মাপি,
তাহলে বুঝতে পারবো যে সাইজটা বড় হয়েছে কি না। আর যদি অ্যাডাল্ট অনসেট গ্লকোমাতে হয়, অ্যাকোয়াস প্রোডাকশন যখন বাড়ছে বা অ্যাকোয়াসের আউটফ্লো যখন কমে যাচ্ছে, তখন সাইজটা বাড়তে পারছে না, সাইজটা সেক্ষেত্রে বাড়তে পারছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, আইওপিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যদি কোনো অ্যাকিউট কন্ডিশনে হয়, অ্যাকোয়াস প্রোডাকশন বেড়ে গেল, তাহলে অ্যাকিউট গ্লকোমা হবে, আইওপিটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। আর যদি স্লোলি ক্রনিক একটা প্রসেসে হয়, তাহলে আইওপিটা স্লোলি প্রোগ্রেস করবে, যদি ট্রিটমেন্ট না করি প্রোগ্রেস করবে, কিন্তু সেটা স্লোলি, অ্যাকিউট কোনো আইওপি বাড়ার ফিচার্স থাকবে না। ঠিক আছে, তাহলে এবারে অ্যাডাল্ট অনসেট গ্লকোমার মধ্যে আয়, কনজেন্টাল গ্লকোমা পরে কোনোদিন একটা হবে। অ্যাডাল্ট অনসেট গ্লকোমার মধ্যে ক্রনিক আর অ্যাকিউট দুটো আছে। আজকের আমরা ক্রনিকের মধ্যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা এটা পড়ব। বল, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা এই নামটার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে? প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে কি? একটা প্রাইমারি ডিজিজ, একটা ডিজিজকে বলছি আমি প্রাইমারি ডিজিজ মানে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, যে বলছিস বল, ভালো করে একটু বল। বল, তোদের দিকে ক্যামেরাও নেই, রেকর্ডিংও হবে না, বল। প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে ক্লাস 1 থেকে 4, তাই তো? আচ্ছা, প্রাইমারি মানে কি না, রোগটা যে এরিয়ার বা যে অর্গ্যানের অরিজিনেট হয়েছে সেই অর্গ্যান থেকে, অন্য কোনো অর্গ্যানের সাইড এফেক্টে হয়নি। অন্য কোনো মানে চোখের রোগ তো চোখের রোগ, যেমন লিভার সিরোসিস হয়েছে তো সেটা লিভারেরই নিজের দোষ। অন্য লিভারের জন্য সিরোসিসের তোরা মেডিসিন পড়ছিস কি? তাহলে প্রাইমারি মানে কি না, এটা সোললি অকুলার কজ। অকুলার কজ যে কোনো, শুধু আই এর কজের জন্য এটা হচ্ছে। ইনক্রিজড ব্লাড প্রেশারের জন্য হচ্ছে না, ডায়াবেটিসের জন্য হচ্ছে না, বা অন্য কোনো কারণে হচ্ছে না, এটা চোখের কারণেই হচ্ছে। ওপেন অ্যাঙ্গেল, ওপেন অ্যাঙ্গেল মানে কি? চোখের অ্যাঙ্গেল কোনটা? এইটা আমাদের চোখ। এবারে বল অ্যাঙ্গেল কোনটা? এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, কোনটা কোন অ্যাঙ্গেল? এটা নাক, এটা মিডিয়াল ক্যান্থাস, এটা ল্যাটারাল ক্যান্থাস। কিন্তু গ্লকোমাটা লিডের রোগ নয়, গ্লকোমাটা চোখের ভিতরের রোগ। তাহলে এই অ্যাঙ্গেল নিয়ে বলছি না। কোন অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে বল তাড়াতাড়ি। কর্নিওস্ক্লেরাল অ্যাঙ্গেল মানে এইটা, তাই তো? ওই অ্যাঙ্গেলের জন্য কি হবে? কর্নিয়ার কার্ভেচার বাড়বে বা কমবে? ওটার জন্য প্রেশার কেন বাড়বে? বল, অ্যাকোয়াসের ফ্লো কোথা থেকে কোথায় হয়? এখান থেকে ধর আইরিশ আছে, ভিতরে লেন্স, এটা সিলিয়ারি বডি, এখান থেকে অ্যাকোয়াস তৈরি হচ্ছে, হয়ে সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে অ্যাকোয়াস প্রোডাকশন হয়ে যাচ্ছে, সেটা আউটফ্লো কোথা থেকে হয়? এই অ্যাঙ্গেল থেকে। এটাকে বলে আইরিডো কর্নিয়াল অ্যাঙ্গেল। আইরিশ আর কর্নিয়ার মধ্যে যে অ্যাঙ্গেলটা, আইরিডো কর্নিয়াল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থেকে আস্তে আস্তে ফ্লুইডটা বেরিয়ে চলে যাচ্ছে। অন্য যে পথগুলো আছে ওগুলো ছাড়, এখন এই একটাই পথের দিকে তাকা, যে আইরিডো কর্নিয়াল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি ওপেন হয়, ওপেন মানে কি? অ্যানাটমিক্যালি ওপেন। এই দরজাটা আমি খুলে রাখলাম, মানে এটা অ্যানাটমিক্যালি ওপেন, তোরা সবাই বেরোতে পারবি, অ্যাকোয়াস বেরোতে পারবে। তারপরেও তাহলে প্রেশার বাড়ছে, তাহলে ডিজিজটা কোথায় হতে পারে? এই দরজাটা আমি খুলে রাখলাম কিছুদিন ফেলে রাখার পরে, মানে অনেক দিন ধরে এটা ইউজ করা হয়নি, ফেলে রাখলাম, মাকড়সার জাল তৈরি হয়ে গেছে। তোদের মধ্যে যারা একদম বোল্ড পার্সন আছে, যা এরকম করে করে চলে যাবি। কিন্তু যারা একটুখানি ঘেন্না আছে, তার বলে ইয়ে বাবা ওগুলো ইয়ে যেতে পারছি না। তো অ্যাকোয়াসের মধ্যেও সেরকম কিছু কিছু জিনিস আছে যাদের একটু ঘেন্নাঘাটি বেশি, তারা তখন এই অ্যাঙ্গেল থেকে যেতে পারবে না। অ্যানাটমিক্যালি ওপেন, কিন্তু ফিজিওলজিক্যালি পুরোপুরি
পারমিয়েবল নয়, সেটা পারফিউশন হোক বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হোক, সেটার জন্য পুরোপুরি পারমিয়েবল নয়। এই অ্যাঙ্গেলটা থেকে ব্লাড গিয়ে ইউভিওস্ক্লেরাল বা যা স্ক্লেরাল গিয়ে চলে যাচ্ছে, যে ব্লাডগুলো, ব্লাড বলছি অ্যাকোয়াসগুলো যে চলে গিয়ে ব্লাডে চলে যাচ্ছে, ওই ফ্লোটা হচ্ছে না। সেক্ষেত্রে কি হবে না, প্রেশারটা আস্তে আস্তে বাড়বে, অ্যাকোয়াস এখানে অ্যাকুমুলেট হবে বেশি, অ্যাকোয়াস এখানে অ্যাকুমুলেট হবে বেশি, এবং সেটা প্রেশার দেবে, চারদিকেই প্রেশার দেবে, শুধু কর্নিয়াতে প্রেশার দেবে না, সেই প্রেশারটা নিচের দিকেও চলে আসবে। একটা ঘরের ভিতরে যদি ফ্রিলি মুভিং কোনো পার্টিকেলকে আমি একটা সাইডে রেখে দিই, সেটা যতটা এক্সপ্যান্ড করবে চারদিকের প্রেশারটাও তত বাড়বে। সুতরাং ভিট্রিয়াসেরও প্রেশার বাড়বে, অ্যাকোয়াসেরও প্রেশার বাড়বে, দুটো আস্তে আস্তে তখন স্ট্রেচিং করবে, করলে আইওপি বাড়লো। ঠিক আছে। আর গ্লকোমা মানে কি, এক্ষেত্রে এগুলো বলা হলো যে ক্রনিক গ্লকোমা। সুতরাং এটা কোনো অ্যাকিউট প্রেশার ইনক্রিজ নয়, বা অ্যাকিউট যে ডিস্কের বা ফিল্ডের চেঞ্জ হলো সেটা নয়, এটা হলো ক্রনিক স্লোলি প্রোগ্রেসিং একটা চেঞ্জেস। ঠিক আছে, এই নামের মধ্যেই তিনটে খুঁজে পাওয়া গেল। আর গ্লকোমা মানেই যেটা লাস্টে দুটো পয়েন্ট বললাম, ফিল্ডের চেঞ্জ হবে, ইয়ে হবে, আর ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ গ্লকোমা, ইনক্রিজড আইওপি। এবার এই রোগটা হয় কতটা, কাদের মধ্যে কতটা হয়? 40 বছরে অ্যারাউন্ড 1 to 2% পপুলেশনকে অ্যাফেক্ট করে। আউটডোরে আমি 100 জন পেশেন্টকে দেখলাম, জেনারেল পেশেন্টকে, কোনো রেটিনা বা স্পেশাল ক্লিনিক নয়, আউটডোরে জেনারেল পেশেন্টকে দেখলাম, তাদের 100 জনের মধ্যে একজনকে আমার গ্লকোমা পাওয়ার কথা। কিন্তু আমি সেটাকে বুঝবো কি করে যে এটার গ্লকোমা আছে? আচ্ছা, সেটা পরে আসছি। আর যদি আমার এজ যত প্রোগ্রেস হচ্ছে, অ্যারাউন্ড 70 to 80, জেনারেল পাবলিকের মধ্যে 10% গ্লকোমা থাকে। একদম অ্যাডভান্স স্টেজ নয় যে গ্লকোমাটাস ব্লাইন্ডনেস পুরো হয়ে যাচ্ছে, এমনটা নয়, কিন্তু গ্লকোমা থাকে, যে কোনো স্টেজের গ্লকোমা থাকে। এবার গ্লকোমা যে হলো, তাদের ক্ষেত্রে কতজন ব্লাইন্ড হয়ে যেতে পারে? ইউজুয়ালি এটা হচ্ছে অ্যারাউন্ড 10% 70 ইয়ার অফ এজে যদি আনট্রিটেড থাকে। যে কটা গ্লকোমা কেস আছে, ধর 100 জনের মধ্যে আমি 10 জনকে পেলাম 70 বছর বয়সে, সেই 70 জনকে যদি আনট্রিটেড রেখে দিই, 10 জনকে যদি আনট্রিটেড রেখে দিই, তাহলে তার মধ্যে একজন, মানে 10%, 10 জনের মধ্যে একজন ব্লাইন্ড হয়ে যাবে। তার মানে এটা কি, মানে সিভিয়ার ডিজিজ, মানে কি বলে, অনেকের হচ্ছে এমনটা হচ্ছে না। এই ক্লাসের মধ্যে যদি একজনের কোনো ডিফেক্ট থাকে, বাকিদের কি ভালো লাগবে ক্লাসটা করতে? তাহলে 100 জনের মধ্যে একজনটা কিন্তু না দেখার মতো নয়। একটা তুই ট্রেনে যাচ্ছিস, একটা লোকাল ট্রেনের কামরায়, সেখানে হাজার হাজার লোক আছে, তাদের মধ্যেও 3-4-10 জন তার মানে থাকবে, মানে আমরা দেখতে পাবো আমার পাশের লোকেরই হয়েছে হয়তো। সুতরাং গ্লকোমাটা কিন্তু খুব যে রেয়ার ডিজিজ এমনটা নয়, এটা অনেকটাই কমন ডিজিজ। তোরা কমিউনিটি মেডিসিন তোদের আছে এখন? কমিউনিটি মেডিসিন আছে তো তোদের? কমিউনিটি মেডিসিনে প্রিভ্যালেন্স যে আছে, কি বলে, ওই এনপিসিবির যে ইয়েটা ভিশন 2020, তাতে কি কি ডিজিজ আছে? কেউ পড়েছিস ভিশন 2020? ক্যাটারাক্ট, কর্নিয়াল ব্লাইন্ডনেস, গ্লকোমা। গ্লকোমা 3 নম্বরে আসে। ঠিক আছে, ছাড়। আচ্ছা, এবার রিস্ক ফ্যাক্টর কি কি? এই যে বললাম, একটা অপটিক নিউরোপ্যাথি, যেটা ইউজুয়ালি মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হলো ইনক্রিজড আইওপি। সেটার তাহলে কি কি কারণে আইওপি বাড়তে পারে, বা আইওপি না বাড়া ছাড়াও নার্ভের ড্যামেজ হতে পারে? বল, কি কি কারণে আইওপি বাড়তে পারে? ইনক্রিজড আইওপি কেন কেন হতে পারে? অ্যানাটমিক্যাল ডিফেক্ট বিভিন্ন রেসের ক্ষেত্রে, ধর কিছু মঙ্গোলিয়ান, কিছু চায়না, কিছু চায়নাদের ক্ষেত্রে দেখেছি সব কিছুই মানে একটু মানে ডেপথ কম, ওদের চোখগুলো দেখেছি একদম ছোট ছোট, ওদের অ্যান্টেরিয়র চেম্বারের একটু ফ্ল্যাট, সুতরাং অ্যাঙ্গেলটার ওখানে একটা হওয়ার, মানে কি বলে, কম্প্রোমাইজ হওয়ার চান্স বেশি। ওই সমস্ত অ্যানাটমিক্যাল কোনো যদি ভ্যারিয়েশন থাকে, যেক্ষেত্রে অ্যান্টেরিয়র চেম্বারের ডেপথটা ছোট, সেক্ষেত্রে অ্যাঙ্গেল মানে গ্লকোমার চান্স বেশি।
আরেকটা জিনিস যেটা বললাম, এটা প্রোগ্রেশন অফ, মানে এটি প্রোগ্রেসিভ ডিজিজ। তাহলে যত বয়স বাড়বে তার মানে কি এটার একটা রিস্ক ফ্যাক্টর হলো এজ, রেস হলো, এজ হলো। সেক্স প্রেডিলিকশন ইউজুয়ালি নেই, এটা মেল ফিমেল দুজনের একই টাইপের হয়। আর কি কন্ডিশনে এটা বাড়তে পারে আইইউপি? যদি কারোর ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে অকুলার পারফিউশন বেশি হবে, সিলিয়ারি বডি থেকে অ্যাকোয়াস প্রোডাকশন বেশি হবে, সেক্ষেত্রে হতে পারে। ডায়াবেটিস কি এটার একটা রিস্ক ফ্যাক্টর? ডায়াবেটিসে মাইক্রোভাস্কুলার অ্যাবনর্ম্যালিটি হয়। মাইক্রোভাস্কুলার যে অ্যাবনর্ম্যালিটি, তাতে ফ্লুইড লিকেজটা বেশি হচ্ছে, সেক্ষেত্রেও অ্যাকোয়াস প্রোডাকশন বেশি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু হতে পারে। এবারে কর্নিয়ার থিকনেস যদি কম হয়, কর্নিয়ার যে থিকনেসটা, এই কর্নিয়ার থিকনেস যদি কম হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল কর্নিয়ার থিকনেস। পেরিফেরাল কর্নিয়াটা ইউজুয়ালি একটু মোটা হয়, সেন্ট্রাল কর্নিয়াটা একদম সরু হয়। তো সেন্ট্রাল কর্নিয়ার থিকনেস যদি অনেকটা কম হয়, মানে পাতলা কর্নিয়াদের ক্ষেত্রে এই ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হওয়ার চান্স বেশি। হাইপারটেনশন নিয়ে একটা জিনিস যেটা বলার আছে, হাইপারটেনশনের মধ্যে টোটাল অল ওভার যে হাইপারটেনশন থাকলেই আমি সাসপেক্ট করে নেবো বা হাইপারটেনশন থাকলেই আমি চিন্তা করব, সেটা হচ্ছে এমনটা না করে আরেকটা জিনিস করা হয়, ডায়াস্টোলিক অকুলার প্রেশার। এটা কি করে দেখা হয়? এটা হচ্ছে ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইউজুয়ালি কত হয় আমাদের? কত হয়? 80। এটা মাপা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস আইওপি। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধর ইউজুয়ালি হচ্ছে 80, আর আইওপি হচ্ছে ধর 20-র কাছাকাছি, হলো গিয়ে 60। এই ডায়াস্টোলিক যে অকুলার প্রেশার, পারফিউশন প্রেশার, সেটা যদি অ্যারাউন্ড 55-এর থেকে কম থাকে তাহলে চান্স অফ গ্লকোমা বেশি। এতে কি না পারফিউশনটা হয় না, যখন ডায়াস্টোলের টাইম তখন অপটিক নার্ভ হেডে পারফিউশনটা হয় না, ব্লাড কম যায়। ব্লাড কম যাওয়ার জন্য যে নিউরোপ্যাথি সেটা হয়, ঠিক আছে? প্রেশার বেড়ে কি করে? অকুলার আইওপি বেড়ে কি করে? আইওপি বাড়ার ফলে অকুলার পারফিউশনটা কমে যায়, ব্লাড সাপ্লাই কম আসে, সেই জন্য গ্যাংলিয়নিক সেল ডেথ হয় এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড নার্ভ ফাইবার লেয়ারে ড্যামেজ হয়। তাহলে এক্ষেত্রে হাইপারটেনশনের ক্ষেত্রে ডায়াস্টোলের সময় যদি প্রেশার অনেকটা কমে যায়, ব্লাড প্রেশার অনেকটা কমে যায়, তাহলে অকুলার পারফিউশনও কমে গেল। সেক্ষেত্রে ডিরেক্ট প্রেশার না বাড়ার, মানে প্রেশার না বেড়েও একটা চান্স থাকে যে অপটিক নার্ভের ড্যামেজ হবে, ঠিক আছে? এগুলো গেল তোর রিস্ক ফ্যাক্টরগুলো। এবার বল সাইন সিমটম কি হবে? সিমটম কি হবে? এটা অ্যাসিমটোম্যাটিক ডিজিজ, বোঝা যায় না, সেই জন্য রেগুলার আই চেক আপ করে এটাকে ধরতে হয়। কি চেক আপ করে এটাকে তুই ধরতে পারবি, সাসপেক্ট করতে পারবি? কোন জিনিসটা দেখলে আমরা এটা বুঝতে পারবো যে এটার ইয়ে হয়েছে? ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দেখেছিস তোরা? যে কোনো জায়গায় তুই ডাক্তারের কাছে চেক আপে করতে যা, তো পিউপিল ডায়ালেট না করেই ডিরেক্ট অপথ্যালমোস্কোপি করে অপটিক নার্ভের হেডটা, মানে ডিস্কটা দেখা হয়। ডিস্কের যদি কোনো চেঞ্জ থাকে তাহলে আমরা বলবো যে এবারে তুমি ফার্দার টেস্টগুলো করো, গ্লকোমা আছে কিনা, গ্লকোমার কোন স্টেজে আছে, গ্লকোমা কেমন প্রোগ্রেস হচ্ছে, এই তিনটে জিনিস আমাকে বুঝতে হবে ডিস্কটা দেখে সাসপেক্ট করার পরে, ঠিক আছে? আর কি সাইন সিমটম হতে পারে? এক নম্বর কথা, এটা অ্যাসিমটোম্যাটিক। কিছু কিছু ভেগ সিমটম হতে পারে, যেমন হেডেক, ইনক্রিজড আইওপি হচ্ছে সেই জন্য হেডেক হচ্ছে। আর কি হতে পারে? 40 বছরের কাছে, সুতরাং প্রেসবায়োপিয়া হবে। প্রেসবায়োপিয়া মানে কি? হ্যাঁ বল। প্রেসবায়োপিয়া মানে নিয়ারের জন্য অ্যাডিশনাল একটা এক্সট্রা প্লাস পাওয়ার লাগা, তাই তো? অ্যাকোমোডেশনের ফেলিওরের জন্য। তো সুতরাং এই ক্ষেত্রে কি হয়? ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি হয়
এদের ক্ষেত্রেও হয়, ক্যাটারাক্টের ক্ষেত্রেও হয়, যে প্রেসবায়োপিক যে গ্লাস কারেকশানটা লাগছে ওটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়, ইউজুয়ালি 1.5 থেকে 2 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু এক্ষেত্রে আরও আগে আগে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, আর কি সিমটম হতে পারে? এটার লসটা কোথায় হচ্ছে? পেরিফেরি থেকে আস্তে আস্তে সেন্ট্রালের দিকে আসছে, পেরিফেরাল ফিল্ড আগে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সেন্ট্রাল ফিল্ড যাচ্ছে। আমি যখন তোদের দিকে তাকিয়ে আছি তখন এরা কি করছে বা ওই দরজা থেকে কি ঢুকছে কি না ঢুকছে সেটা দেখা যায়। আমি খেয়াল করেছি যে আজকের আমার বয়স এই, আমি ওই অতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি তোদের দিকে তাকিয়ে। আমার ধর কিছু বছর পরে, 20 বছর পরে আমি তোদের দিকে তাকিয়ে আছি, দেখছি দরজা থেকে কে ঢুকছে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি তখন সাসপেক্ট করতে পারবো যে হ্যাঁ ওদিক থেকে একটা কেউ ঢুকছে, কিন্তু মানে ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা অতটা নিজের প্রতি খেয়াল রাখে না তারা এটা বুঝতে পারবে না, কারণ তারা দেখতে পাচ্ছে ক্লিয়ার, সেন্ট্রাল ভিশন একদম ক্লিয়ার, একদম অ্যাডভান্স স্টেজে ছাড়া সেন্ট্রাল ভিশন পুরোপুরি ক্লিয়ার। সুতরাং তারা সাসপেক্টই করবে না যে আমার কিছু ডিজিজ হয়েছে বলে। যারা খুব নিজের নজর রাখবে তারা ছাড়া কেউই বুঝতে পারবে না, খেয়াল রাখতে হবে। আর কি সাইন হতে পারে? সিমটম হয়ে গেল, এবারে সাইন কি কি হবে? অ্যাসিমটোম্যাটিক ডিজিজ, তার মানে তার ডায়াগনোসিস সমস্ত কিছু সাইন থেকে হবে। কি কি আমি তার ফিচার্স পাচ্ছি, ক্লিনিক্যাল ফিচার্স কি কি পাচ্ছি? ক্লিনিক্যাল ফিচার কি কি আছে এটার বল? এক নম্বর পয়েন্ট কি, মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর কি? ইনক্রিজড আইওপি। ঠিক আছে, তাহলে আইওপি চেঞ্জ, আইওপি চেঞ্জটা কত? আইওপির মানে হায়ার লিমিটটা কত? নর্মাল রেঞ্জ কত? 20 থেকে 10 থেকে 21, তাহলে 21-এর থেকে যদি উপরে ওঠে তুই পেয়ে গেছিস কি কি না, ডিস্কের চেঞ্জ পেয়ে গেছিস আর ফিল্ডের চেঞ্জ পেয়ে গেছিস, ডিস্ক আর ফিল্ড এই দুটো চেঞ্জ পেয়ে গেছিস। তারপরে এবারে তুই দেখছিস যে আর কি কি ফিচার্স পাচ্ছিস, কি কি ফিচার্স পাচ্ছিস, ডিস্কের চেঞ্জটাকে তুই সাসপেক্ট করেছিস, করে এই ফিচার্সগুলো তুই দেখতে চাইবি। আইওপি, আইওপি কি হবে না মোটামুটি 21-এর থেকে বেশি হবে, 21-এর থেকে বেশি হবে। ঠিক আছে, এবারে আইওপি কি একটা আমি দেখলাম যে আইওপি আজকের বেশি আছে, সঙ্গে সঙ্গে কি আমি বলে দেবো যে তোমার তাহলে গ্লকোমা আছে, তোমার এখনই ট্রিটমেন্ট লাগবে? এমনটা না, কারণ কি না ব্লাড প্রেশারও তোরা জানিস যে সময়ের সঙ্গে সঙ্গে একটা দিনের মধ্যে ডায়রেনাল কিছু ভ্যারিয়েশন হয়, সেরকম আইওপিরও ইউজুয়ালি মর্নিং বা ইভিনিংয়ে একটা স্পাইক ওঠে, মর্নিং বা ইভিনিংয়ে আইওপি একটু বেড়ে যায়। সুতরাং একটা 24 আওয়ার আইওপি মনিটরিং একটা দরকার গ্লকোমার বেস লাইন আইওপি মেজারমেন্টের জন্য। গ্লকোমা একটা লং টার্ম ট্রিটমেন্ট, পুরো লাইফ লং ট্রিটমেন্টের দরকার। সুতরাং আজকেরই এলো, আজকেরই আমাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে এমনটা নয়, আমাকে আগে দেখতে হবে যে বেস লাইন আইওপি কত আছে সেটা দেখা, বেস লাইন আইওপি কত আছে এটার উপরেই ডিপেন্ড করছে আমি তার কি ম্যানেজমেন্ট দেবো, কতটা অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট দেবো সেটা ডিপেন্ড করছে। বেস লাইন আইওপি হলো। আর কি আইওপি চেক আপ তোর হয়ে গেল। আর কি কি চেঞ্জ থাকতে পারে? কর্নিয়াতে বললাম থিন কর্নিয়া, সেটা কিভাবে আমি চেক করব? সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস কিভাবে মাপে? একটা আলাদা মেশিন আছে যেটা দিয়ে মেপে বোঝা যায় যে সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস কতটা, সেটা যদি 550-এর কম হয় তাহলে সেটা একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর ফর গ্লকোমা। আর কি দেখবি? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এক্ষেত্রে কেমন পাবো? ওপেন না ক্লোজ? প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে, মানে অ্যাঙ্গেল ওপেন পাবো, কিন্তু এটার মাইক্রো অ্যাবনর্ম্যালিটি থাকে, মানে মাইক্রো স্ট্রাকচারে এটার অ্যাবনর্ম্যালিটি থাকে। কি কি থাকে? অ্যাঙ্গেলের স্ট্রাকচারগুলো মনে আছে? দুটো স্ট্রাকচার মেন তাহলে মনে রাখ, একটা হলো ট্র্যাবিকুলার মেশওয়ার্ক আর একটা হলো স্ক্লেমস ক্যানাল। ক্যানালটা এরকম চারদিকে একটা টিউবের মতো, তার আগে জাস্ট ছাঁকনির মতো সেটা থাকছে হচ্ছে ট্র্যাবিকুলার মেশওয়ার্ক। তোরা পুকুরে জল ছাঁচা হয় দেখেছিস? দেখেছিস কেউ জল ছাঁচা? দেখিস নি? ওতে কি হয় না পুকুরের ভিতরে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, সেই পাইপের নিচে একটা জাল মতো থাকে,
ওই জালটা হচ্ছে ট্র্যাপিকুলার মেশওয়ার্ক, ওখান থেকে শুধু জলটাকে পাস করাচ্ছে, আর যে পাইপটা দিয়ে আসছে ওটা হচ্ছে স্লেমস ক্যানাল। তো ট্র্যাপিকুলার মেশওয়ার্ক হচ্ছে এরকম, তাতে কিছু গর্ত গর্ত থাকে, এটা হচ্ছে টিস্যু স্পেস। আর এগুলো হচ্ছে তার ছোট ছোট ওপেনিং। এই ওপেনিংগুলো দিয়ে অ্যাকোয়াসটা এলো, এসে তারপরে সেটা স্লেমস ক্যানেলে চলে গেল, ঠিক আছে। এই যে ওপেনিংগুলো যদি ছোট হয়ে যায় বা এই স্লেমস ক্যানালটা যদি পাতলা হয়ে যায় বা চেপে যায়, সেক্ষেত্রে মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য প্রেশার বাড়বে, ঠিক আছে। কিন্তু এটা মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস ছাড়া এটা দেখা যায় না, সুতরাং এটার ইনভেস্টিগেশনের মধ্যে বা ফিচার্সের মধ্যে আসছে না, ঠিক আছে। অ্যাঙ্গেলটা তাহলে কি হবে? ওপেন অ্যানাটমিক্যালি, ঠিক আছে। অ্যানাটমিক্যালি অ্যাঙ্গেলটা ওপেন, তুই বলে দিচ্ছিস। আর কি দেখবি? অপটিক ডিস্কটা দেখতে হবে। অপটিক ডিস্কের কি কি ফাইন্ডিংস আছে? অপটিক নার্ভ হেড বা ডিস্ক, সেটার কি কি ফাইন্ডিংস পাবি, এবারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আর্লি সাইন কিছু হতে পারে, অ্যাডভান্স সাইন কিছু হতে পারে, আর একদম এন্ড স্টেজ কি পাবো? যেটা হয় নাকি নিউরোরেটিনাল রিমটা আস্তে আস্তে থিন হতে থাকে। নিউরোরেটিনাল রিম কোনটা? আমি এখন শুধু অপটিক ডিস্কটা আঁকছি। এটা পুরোপুরি গোল হয় না, একটু ভার্টিক্যালি ওভাল মতো হয়, তবে এতটা ওভালও নয়। এটা হচ্ছে ধর অপটিক ডিস্ক, পুরোটা এটা ডিস্ক, মানে যে ওপেনিংটা স্ক্লেরার মধ্যে যে ওপেনিংটা পুরোটা হচ্ছে এটা। এটার মধ্যে কি থাকে না, পেরিফেরিতে এই নিউরোরেটিনাল রিমটা থাকে, পুরো পেরিফেরি জুড়ে, পুরো পেরিফেরি জুড়ে নিউরোরেটিনাল রিমটা থাকে। এখানে যে নিউরোরেটিনাল রিমটা কি না, যে অ্যাক্সনগুলো আছে ডিমাইলিনেটেড, যে অ্যাক্সনগুলো ওখান থেকে মাইলিনেটেড হয়ে চলে যাচ্ছে, ওই অ্যাক্সনের যে ফাইবারগুলো সেগুলো হচ্ছে এখানে থাকে। একদিক দেখছিস পাতলা এঁকেছি, একদিক মোটা মতো এঁকেছি। কেন এদিকটা পাতলা? না, এটা টেম্পোরাল সাইড, টেম্পোরাল সাইড এটা পাতলা হয়, নেজাল সাইডে এটা বড় হয়, এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র। এখানে কোন ফাইবারগুলো আসছে? অ্যাক্সনের ফাইবারগুলো একদম টেম্পোরাল থেকে সোজা যেগুলো আসছে, এটা হচ্ছে ম্যাকুলা, এটা হলো গিয়ে ম্যাকুলো প্যাপুলার বান্ডিল। ম্যাকুলা থেকে ডিস্কে চলে আসছে, বলা হয় ম্যাকুলো প্যাপুলার বান্ডিল। তারপরে ম্যাকুলার নেজালি, ম্যাকুলার টেম্পোরালি যে ফাইবারগুলো, রেটিনাল ফাইবারগুলো, সেগুলো এরকম করে আসছে। এটাকে বলে সুপিরিয়র আর্কুয়েট ফাইবার। আর্কুয়েট ফাইবার এগুলো রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের অ্যালাইনমেন্টগুলো জাস্ট বলছি কেমন ভাবে এটা থাকে। এখান থেকে আসলো, এসে এখান থেকে আস্তে ডিস্কে চলে গেল। এগুলো হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র আর্কুয়েট ফাইবার। এটা হলো টেম্পোরালি, এই মিড লাইন, সরি ম্যাকুলার থেকে মিড লাইন। আর যে টেম্পোরালি যা নেজালি যা ফাইবারগুলো, সেগুলো ডিরেক্ট এসে সেদিক থেকেই ঢুকে গেল, ঠিক আছে। এখানে আর আর্কুয়েট ফাইবার কিছু নয়, সোজা এসে ঢুকে গেল। আর্কুয়েট ফাইবার কোথা থেকে আসছে? না, ম্যাকুলার টেম্পোরালি যে রেটিনা, সেইখান থেকে যে ফাইবারগুলো, সেগুলো এসে এখানে ঢুকছে। এইটা হচ্ছে মিড লাইন ম্যাকুলা থেকে। ম্যাকুলার এপারে যা এগুলো আছে সেগুলো ড্যামেজ আগে হচ্ছে, এবং ম্যাকুলার যে পিছনে, ম্যাকুলার যে নেজালি যে ফাইবারগুলো আছে সেগুলোর ড্যামেজ কম হচ্ছে, যেগুলো ম্যাকুলো প্যাপুলার বান্ডিল, ওগুলো ড্যামেজ লেট হচ্ছে। তাহলে এবারে বল ফিল্ড লসটা একদম লাস্টে কোন জায়গাটায় হবে? এই জায়গাটার ফিল্ড, এই জায়গা থেকে যেটা দেখছি সেটার লস একদম লাস্টে হবে। তাহলে কোন ফিল্ডটা থাকছে? এটা হচ্ছে মিড লাইন, লেফট আই মিড লাইন। এটার নেজাল ফাইবারগুলো কিছুটা একদম এন্ড স্টেজে কিছুটা বেঁচে আছে, তার মানে একদম এন্ড স্টেজে টেম্পোরাল ফিল্ডের কিছুটা বেঁচে থাকবে একদম এন্ড স্টেজে, আর ওটুকু চলে গেলে পেশেন্ট পিএল নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে বল এই যে আসছে, এই ধর এই বান্ডেলটা
একটা আইপির জন্য এই বান্ডেলটায় চেঞ্জেস হয়েছে। যা যা চেঞ্জেস, নিউরোপ্যাথি, কিছু রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারগুলো সরু হয়ে গেছে ম্যালনিউট্রিশন হয়ে, মানে ব্লাড সাপ্লাই না পেয়ে ওগুলো সরু হয়ে গেছে, ওখানে থিকনেসটা কমে গেছে, নার্ভ ফাইবার লেয়ারের থিকনেসটা কমে গেছে। তাহলে কিভাবে বুঝবো? এটা নর্মালি একটা ধর অনেকগুলো সুতো আমি পাশাপাশি এরকম শুয়ে রেখেছি, একটা থিকনেস মেনটেন হচ্ছে, কিন্তু যখন সুতোগুলোকে আমি জড়িয়ে মোটা মোটা সুতো বানিয়ে রেখে দিলাম, ঠিক সেরকমটা হয়। রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারগুলো আলাদা আলাদাভাবে এরকম তখন বোঝা যায়। কিভাবে দেখে? নর্মাল স্লিট ল্যাম্পে প্লেন লাইটে দেখা যায় না, রেড ফ্রি ফিল্টারে ওটা তখন দেখতে হয়। দেখলে বোঝা যায় যে এরকম একটা ব্ল্যাকিশ, মানে এর পিছনে আছে কোরয়েডটা রেডিশ বা ব্ল্যাকিশ দেখা যাবে। ওই শ্যাডোটা তখন ভালো করে দেখা যায় যে এই ফাইবারগুলো আলাদা আলাদাভাবে দেখা যায়। এটা একদম আর্লিয়েস্ট সাইন অফ গ্লকোমেটাস নার্ভ রেটিনাল লেয়ার চেঞ্জেস। মানে গ্লকোমেটাস যে রেটিনার যে চেঞ্জেসগুলো তার মধ্যে একটা আর্লিয়েস্ট সাইন হচ্ছে এটা। তো যখন এই জায়গার থিকনেসটা কমে গেল, নার্ভ ফাইবার লেয়ারের থিকনেসগুলো কমে গেল, সেই রেসপেক্টে এখানেও যে নিউরোরেটিনাল রিম আছে সেটার থিকনেস আস্তে আস্তে কমে যাবে। সুতরাং এইরকম একটা নচ তৈরি হবে, একটা নচ তৈরি হবে। ওটা তাহলে ডিস্কের চেঞ্জেসের মধ্যে একটা চেঞ্জ, যে লোকালাইজড কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা বোঝা যাবে। এই জায়গায় যদি কোনো নচ থাকে তার মানে ইনডিরেক্ট এভিডেন্স যে এই জায়গার নার্ভ ফাইবার লেয়ারে প্রবলেম হয়েছে। ঠিক আছে, এবারে আস্তে আস্তে যেটা বললাম যেটা প্রোগ্রেসিভ ডিজিজ, সুতরাং আস্তে আস্তে এই জায়গাগুলো এফেক্ট হবে, এটাও কমবে থিকনেস, এদিকে এফেক্ট হলে এই জায়গার থিকনেসও কমছে। সুতরাং পুরোপুরি আস্তে আস্তে তখন ওভারঅল থিকনেসটা কমতে থাকবে, পুরোপুরি থিকনেসটা কমতে থাকবে। আগে ছিল কি, আগে ছিল এতদূর পর্যন্ত আর ডিস্ক ছিল এতদূর পর্যন্ত। এটা হলো পুরোটা ডিস্ক, আর মাঝখানে যেটা ছিল ওটা হচ্ছে কাপ। গ্লকোমার ক্ষেত্রে যেই আর্কুয়েট ফাইবারগুলোর যে চেঞ্জ হচ্ছে ওই জন্য আগে সুপিরিয়র আর ইনফিরিয়র থেকে লস হয়। এই জন্য গ্লকোমার ক্ষেত্রে মেজার করা হয় ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও। এই যে কাপের যা উইডথ আর ডিস্কের যা উইডথ সেটার রেশিও দেখা হয়। নর্মালদের ক্ষেত্রে কত থাকে? 0.3 থেকে 0.4 থাকে। যদি 4-এর থেকে বেশি হয়ে যায়, মানে এটা ধরে নে 4, জাস্ট ধরে নে, আমি মানে মেজারমেন্টটা অনেক ফ্র্যাকশানে হয়ে যায়, 1.5 মিলিমিটার কিছু ডায়ামিটার আছে লেন্স ডিস্কের, সুতরাং ওটা যাচ্ছি না। ধরে নে এটা 4 মিলিমিটার আর এটা হচ্ছে 10 মিলিমিটার, তার মানে এটা হয়ে যাচ্ছে রেশিওটা 0.4। এবারে এই রেশিওটাই, এই জিনিসটাই যখন আমার নিউরোরেটিনাল রিমটা থিন হয়ে গেল, সেক্ষেত্রে তাহলে কাপটা কতটা বড় হয়ে যাচ্ছে? এতটা বড়। ডিস্ক তো সাইজ একই আছে, কাপটা তাহলে বড় হচ্ছে, সুতরাং এটার সাইজ তখন হয়ে যাচ্ছে, ধরে নে এটা তখন 7 মিলিমিটার হয়ে গেল, তাহলে এটা রেশিওটা হচ্ছে 7/10, মানে 0.7। 0.7 পর্যন্ত যদি থাকে সেটাকে বলা হয় আর্লি চেঞ্জেস। 0.7-এর থেকে যদি আরও বেশি চেঞ্জ হয়ে যায়, বেশি থিন হয়ে যায় নিউরোরেটিনাল রিম, তাহলে সেটাকে বলবো অ্যাডভান্স চেঞ্জেস। আরেকটা সাইন দেখা যায় যে এই জায়গার যে ব্লাড ফ্লোটা, আর্টারি বা রেটিনা ভেসেলস, আর্টারি বা ভেন থেকে যে ব্লাডটা আসছে, ক্যাপিলারির জায়গায় যে চেঞ্জ হচ্ছে, ইন্ট্রাকুলার প্রেশার আর ব্লাড প্রেশারের যে চেঞ্জটা হচ্ছে, ওই চেঞ্জের জন্য কিছু হেমারেজ হতে পারে, ওটাকে বলা হয় স্প্লিন্টার হেমারেজ। এখানটায় ধরে নে এরকম একটা হেমারেজ হলো ডিস্কের মার্জিনে, স্প্লিন্টার হেমারেজ ইন ডিস্ক মার্জিন। তার মানে কি না, ওই জায়গায় একটা ভাস্কুলার ইনসাল্ট হয়েছে, কি বলে, কোনো একটা ব্লাড ভেসেলসে অবস্ট্রাকশন হয়েছে, হয়ে গিয়ে ওখানে ব্লিডিং হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে ইস্টেমিয়া তৈরি হবে, হয়ে নার্ভ ফাইবার লেয়ারগুলো ওখানে ডেথ হয়ে যাবে। এখানে যখন ইস্টেমিয়া হলো কিছুদিন পরে ব্লাডটা অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু নার্ভ ফাইবার লেয়ারটা যেহেতু ডেথ হয়ে যাবে সেখানে এখানে একটা নচ দেখা যাবে। নচটা কিসের নচ? না নার্ভ ফাইবার লেয়ার ড্যামেজের জন্য থিকনেসটা কমে গেছে।
সুতরাং সেখান থেকে আবার ফিল্ডে এখানে নার্ভ ফাইবারগুলো ড্যামেজ হলো এবং সেটারই ফিল্ডে আমি তখন পেয়ে যাব যে এই সাইডের এই রেসপেক্টে এই এরিয়ার রেসপেক্টে একটা ফিল্ড ডিফেক্ট আমি তখন পাবো। ঠিক আছে, তাহলে ডিস্কে যদি কোনো স্প্লিন্টার হেমারেজ থাকে সেটাও একটা সাইন। এটা হলো আর্লি সাইন। এবার অ্যাডভান্স সাইন কি হচ্ছে না, এটা 0.7 থেকে আরও বেশি হয়ে যাচ্ছে। এটা যদি একদমই থিন হয়ে যায়, এটা একদম আস্তে আস্তে থিন হয়ে যাচ্ছে, জাস্ট নেজাল কিছুটা বেঁচে আছে, জাস্ট নেজাল কিছুটা রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার বেঁচে আছে। সেক্ষেত্রে কি হবে, ডিস্কের মাঝখান থেকে কি কি বেরোচ্ছে, লাল লালগুলো আর্টারি বা ভেন যাই ছিল সেইগুলো তখন এই ধার থেকে শুধু বেরোবে। ঠিক আছে, এটুকু পুরো ফাঁকা, পুরো সাদা। এখানে যে ওই ক্রিব্রিফর্ম প্লেট ওগুলো পুরো দেখা যাবে। আর এটাকে বলা হচ্ছে এই ভেসেলসগুলোকে এই সাইডে সরে আসছে, এটাকে বলা হয় ন্যাজালাইজেশন অফ ব্লাড ভেসেলস বা বেয়নেটিং সাইন যেটাই বলে। ঠিক আছে, একদম যদি এন্ড স্টেজে হয় তাহলে কি হবে না, যে ন্যাজাল যে ফাইবারগুলো ছিল ওগুলোও চলে যাবে। এবার আমি একটা কাট সেকশনে দেখাচ্ছি অ্যাডভান্স স্টেজে কি হয়। অপটিক নার্ভের ওপেনিংটা এরকম, কিন্তু ডিস্কটা এতটা এসক্যাভেটেড হয়ে গেছে নার্ভ ফাইবার লেয়ারগুলো পুরোপুরি লস। তখন কি হয় না, যে ব্লাড ভেসেলসগুলো ধর এখান থেকে এলো, এই জায়গাটা ট্র্যাভার্স করে উঠছে। সুতরাং তুই সামনে থেকে দেখবি যে এখান থেকে ব্লাড ভেসেলস একটা এলো, এসে এই জায়গাটা তুই দেখতে পাচ্ছিস না, উঠলো আবার এখান থেকে, ভিতর থেকে গলে গিয়ে বাইরে থেকে উঠলো। ঠিক আছে, এই চেঞ্জেসগুলো থাকলো, আর তার সঙ্গে কিছু ফিল্ড ডিফেক্ট থাকবে। ফিল্ড ডিফেক্ট কি কি হয় গ্লকোমাতে? এবারে আর ডিস্ক আঁকছি না বা রেটিনা আঁকছি না, এবারে হচ্ছে আমি ফিল্ড আঁকছি। এটা হচ্ছে ম্যাকুলার ফিক্সেশন সেন্টার, এর একটু 20 to 30 ডিগ্রি নাজালি থাকছে হচ্ছে অপটিক ডিস্ক। একদম প্রথমে কি হয় না, পেরিফেরাল ফিল্ডটা কন্ট্রাকশন হয়, সুতরাং 30 ডিগ্রি ফিল্ডটা কন্ট্রাক্টেড হয়ে এইরকম একটা ছোট ফিল্ড তৈরি করলো। এটা হলো ফার্স্ট সাইন, একদম মানে ফিক্সড নয় যে এই সাইনটাই আগে আসবে এই সাইনটাই পরে আসবে। আর্লিয়েস্ট সাইনের মধ্যে এক নম্বর মানে একটা হলো ফিল্ডটা, টোটাল পেরিফেরাল ফিল্ডটা ছোট হয়ে যাওয়া। 2 নম্বর হলো এই যে নেজাল যে ডিস্কের জন্য যে ব্লাইন্ড স্পটটা তৈরি হয় ওটা এনলার্জ হয় এবং সেটা মেন সেন্ট্রাল ফিল্ডের থেকে বাইরে চলে যায়। 3 নম্বরে কি হয়, একটা লোকালাইজড যে নার্ভ ফাইবার লেয়ার ধর ড্যামেজ হলো, সেটা রেসপেক্টে এরকম একটা উইং শেপেড হয়, মিড লাইনের উপরে নইলে আগে, এখানকার এদিকে ওদিকে নয়, সেন্টারের এদিকে ওদিকে নয়, ডিস্ক যেদিকে আছে সেই দিকটাতেই একটা উইং শেপেড ড্যামেজ তৈরি হলো। ঠিক আছে, তারপরে কি হলো না, এই ড্যামেজটা এর সঙ্গে জুড়ে গেল, এটাকে বলা হয় সিডেল স্কোটোমা। এটা আস্তে আস্তে যখন প্রোগ্রেস করবে তখন পুরোপুরি এরকম চলে আসবে, এটাকে বলা হয় আর্কুয়েট স্কোটোমা বা বিজেরাম স্কোটোমা। আর এটাই যখন ড্যামেজটা আরও প্রোগ্রেশন করবে এটা তখন ডবল সাইডেড হয়ে যাবে, এটাকে তখন বলা হয় ডাবল আর্কুয়েট স্কোটোমা। ঠিক আছে, এবার তো ডায়াগনোসিস এগুলো দিয়ে হয়ে গেল। এবারে মেন যেটা বলার সেটা হলো এটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ। তাহলে প্রোগ্রেশনটা কিভাবে তোরা মেজার করবি, প্রোগ্রেশনটা কিভাবে মেজার করা হয়? দুটো জিনিস, একটা হলো ডিস্কের ফাইন্ডিংস দেখে আর একটা হলো ফিল্ডের ফাইন্ডিংস দেখে। আর ট্রিটমেন্ট কতটা কি ভালো হচ্ছে না কি হচ্ছে সেটা আরেকটা দেখা হয়, সেটা হলো আইওপি মেজারমেন্ট করে আইওপিটা কতটা কন্ট্রোল হচ্ছে কি না হচ্ছে। তাহলে আমরা এখন ডিস্কের মধ্যে কি দেখব আর ফিল্ডের মধ্যে কি দেখব। ডিস্কটা খালি চোখে আমরা যেটা দেখছি আমরা সেটাকে এঁকে রাখছি, কিন্তু পরের বারে যেটা আঁকছি ম্যান টু ম্যান ভ্যারিয়েশনে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি করতে হবে না, ওসিটি অকুলার কোয়ারেন্ট টোমোগ্রাফি করে দেখতে হবে যে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের থিকনেস কতটা আছে
এবং থিকনেস কতটা আছে শুধু একটা সিটিংয়ে নয়, প্রত্যেক বছরে বা প্রত্যেক 6 মাস পর পর যে টেস্টটা করছি সেটার প্রোগ্রেশন কতটা হচ্ছে, কতটা থিকনেসটা কমে যাচ্ছে বা কোন জায়গার কমছে, এখানে কমছে কতটা, এখানে কমছে কতটা, এখানে চারটে কোয়াড্রেন্টেই কতটা কমছে এবং কতটা হারে কমছে, কোন জায়গায় কমছে, সমস্ত কিছু দেখতে হবে। এটা হলো ওসিটি আরএনএফএল করে দেখা যায় যে ডিস্কের আরএনএফএল থিকনেসটা কতটা বাড়ছে বা কমছে কতটা দেখা যায়। আর ফিল্ডের চেঞ্জটা কিভাবে দেখা যাবে, কি বলে ফিল্ড অ্যাসে করে দেখা যাবে, হামফ্রে ফিল্ড অ্যাসে ইউজুয়ালি 30-2 ফিল্ড টেস্ট করে এটা বোঝা যায়। কিন্তু যখন চেঞ্জ চলে আসে তখন আর 30 ডিগ্রিটা দেখার দরকার নেই, তখন 24 ডিগ্রি দেখলেই যথেষ্ট, কারণ পেরিফেরাল ফিল্ডটা তখন ছোট হয়ে যাচ্ছে, 24 ডিগ্রির মধ্যেই সমস্ত কিছু চলে আসছে। ঠিক আছে, এটা হলো ফিল্ড দেখে। এবং যেটা মেন যেটা যে আজকের ফিল্ডটা দেখলাম আমি বলে দিলাম যে এই হয়েছে এমনটা নয়, যেটা দেখার সেটা হলো প্রোগ্রেশন কতটা হচ্ছে। আমার টার্গেট হলো লাইফ লং পেশেন্টে যেন দেখতে পাই, লাইফ লং প্রোগ্রেশন হবে ডিজিজের, কোনোভাবে আটকানো যাবে না, জাস্ট স্লো করে দেওয়া যে পেশেন্ট, ধর একটা পেশেন্ট 40 বছর বয়সে এসছে গ্লকোমার চেঞ্জ নিয়ে, তাকে আমার টার্গেট যে 30 বছর তাকে টানতে হবে, 30 থেকে 40 বছর তাকে টানতে হবে, ওই যাতে সে জাস্ট দেখতে পায়, লাস্ট বয়স পর্যন্তও দেখতে পায়, সেটাই সেই জন্য প্রোগ্রেশনটা অ্যাসেস করাটা সব থেকে জরুরি। এবারে আমি দেখে নিলাম যে প্রোগ্রেস কেমন হচ্ছে, আইওপি কত আছে, এবারে আমার ট্রিটমেন্ট দিতে হবে কি। ট্রিটমেন্টের মধ্যে আছে মেডিকেল ট্রিটমেন্ট, ওগুলো আলাদাভাবে বলবো পরে একদিন। মেডিকেল ট্রিটমেন্ট আর কি কি ট্রিটমেন্ট হতে পারে, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেশন। মেডিকেশন মানে কি, খাওয়ার ট্যাবলেট না ড্রপ? খাওয়ার ট্যাবলেট দেওয়া হবে কোনো অ্যাকিউট ক্ষেত্রে, যদি প্রেশার অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে ওরাল বা সিস্টেমিক যাই হোক ট্রিটমেন্ট দেওয়া হবে। কিন্তু যদি প্রেশার অতটা বেশি নয়, ক্রনিক রোগ, আমাকে লাইফ লং ওষুধ দিয়ে যেতে হবে, তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট হলো টপিক্যাল ড্রপস। ড্রপস কী কী আছে ওষুধের মধ্যে, ফার্মাকোলজিতে পড়েছিলি, বল। ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, ড্রাগের নামগুলো বল। হ্যাঁ আচ্ছা, এটা হলো কি বাড়ায়, এটা কমায় কি করে, এবারে তোরা পড়াবি, বল কি করে কমায় আইওপিটা, কি মেকানিজমে, প্রোডাকশন কমায় না আউটফ্লো বাড়ায়? আউটফ্লো বাড়ায়, ইউভিওস্ক্লেরাল আউটফ্লো বাড়ায়। আচ্ছা, এবারে বিটা ব্লকারের কটা নাম বল, বিটা অ্যাড্রিনার্জিক ব্লকারের নাম বল। টিমোলল, বিটাক্সোলল, যাই হোক, ওগুলো কিভাবে কমায়, প্রোডাকশন কমায় না আউটফ্লো বাড়ায়? প্রোডাকশন কমায়। আচ্ছা, আলফা অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্টের কিছু নাম বল। ব্রিমোনিডিন। আচ্ছা, কার্বনিক অ্যানাইডেজের কিছু নাম বল। কার্বনিক অ্যানাইডেজ ইনহিবিটরের নাম, হ্যাঁ, অ্যাসিটাজোলামাইড, ওটা হচ্ছে সিস্টেমিক থেরাপি দেওয়া হয়। ডরজোলামাইড যেটা হচ্ছে টপিক্যাল থেরাপি দেওয়া হয়। ঠিক আছে, আর যেগুলো মায়োসিস করে, পাইলোকার্পিন, ওগুলো আগে ইউজ হতো কিন্তু এখন ইউজ হয় না। ওটা কিছুভাবে ইউভিওস্ক্লেরাল আউটফ্লোটা বাড়ায়, অ্যাঙ্গেলটাকে মানে পিপিলটাকে ছোট করে দিচ্ছে, মানে আইরিসটাকে টানছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটু ওপেন হচ্ছে, কিন্তু ওরকম করে এখন ইউজ করা হয় না, এটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে ইউজ করা হয়। ঠিক আছে, এবারে এই ট্রিটমেন্ট কিভাবে আমি শুরু করব সেটা হচ্ছে দেখার। আমি বেসলাইন দেখে নিলাম, ডিজিজটা মডারেট, মাইল্ড, মডারেট না সিভিয়ার দেখে নিলাম। যদি সিভিয়ার ডিজিজ হয় তাহলে আমাকে আইওপিটা অনেকটা কমিয়ে দিতে হবে। ধরে নে আইওপি আছে আমার 25, আইওপি আছে 25 মিলিমিটার অফ এইচজি, কিন্তু ডিজিজটা অনেকটা প্রোগ্রেসিভ, যে ভিসিডিআর একদম ছোট হয়ে গেছে, নিউরোরেটিনাল রিমটা একদম থিন হয়ে গেছে, এবং পেশেন্টের বয়স ধর এইরকম হয়ে গেছে, তাহলে আমার তখন টার্গেট থাকবে যে আইপিটা মোটামুটি 14 থেকে কম করা।
আইওপি 14 মিলিমিটার অফ এইচজির থেকে কম করা। কিন্তু এই পরিস্থিতিতেই যদি দুটো কন্ডিশন বলছি, ভিসিডিআর এরকমই, একটা পেশেন্টের বয়স হচ্ছে 80 আর আরেকটা পেশেন্টের বয়স হচ্ছে 50, জাস্ট বয়স দিয়ে বলছি, কে কোন প্রফেশনে আছে ওগুলো কিচ্ছু জানার দরকার নেই। একটা পেশেন্টের যখন বয়স 50, মানে কি সে আরো বেশি বছর বাঁচবে ধরে নেওয়া হচ্ছে, হতে পারে 100 বছর বাঁচলো, আর 50 বছর 51 বছর হতেই মরে গেল, কিন্তু আমাকে ভাবতে হবে যে অনেক বেশি বছর বাঁচবে। তাহলে এক্ষেত্রে এই সেম কন্ডিশনে এটার জন্য যদি আমি ভাবি এটা 14 করব, তাহলে 50 বছর যার বয়স তার যদি এই চেঞ্জ থাকে তাহলে তাকে 14তেও রাখা যাবে না, তার থেকে আরও কমাতে হবে। সুতরাং কি দুটো ফ্যাক্টরের উপরে না, ডিস্কের বা ফিল্ডের যে ফাইন্ডিং সেটার উপরে ভিত্তি করে আমি আইওপি, টার্গেট আইওপি, এটাকে বলা হয় টার্গেট আইওপি, এটা সিলেক্ট করব কিভাবে না, ডিজিজটা কতটা প্রোগ্রেশন হয়েছে এবং লাইফ এক্সপেক্টেন্সি কতটা, আরও কত বছর সে বাঁচবে সেটা আমি চাই, সেটার উপরে ডিপেন্ড করছে যে তার আইওপিটা, টার্গেট আইওপিটা কতটা আমি টার্গেট করব সেটা। এই টার্গেট আইওপিটা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে, ওষুধ দিতে হবে। কি ওষুধ দেব, ইউজুয়ালি দেওয়া উচিত যেটা মনোথেরাপি, মনোথেরাপি অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, বা এটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ একদম সবার ক্ষেত্রে, কিন্তু এটা একটু দাম বেশি। আর গ্লকোমা তো আর স্ট্যাটাস বোঝা হয় না, চাষিদেরও হয়, আম্বানিরও হয়। সুতরাং যদি আম্বানির হয় তাহলে দেবো প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, যদি চাষিদের হয় তাহলে দেবো বিটা ব্লকার। এটা অনেকটা কম দাম, যেহেতু লং টার্ম ইউজ করতে হবে, এটা অবশ্যই ভালো, কিন্তু এটা দিয়ে পেশেন্ট 1 বছর পরে এসে বললো ডাক্তারবাবু আর পাচ্ছি না, ছেড়ে দিল, তোর কাছে না এসেই সে ওষুধটা ছেড়ে দিল, তাহলে কি ডিজিজের প্রোগ্রেশনটা বেশি হবে? এটা সাইড এফেক্ট আছে, এফেক্ট অতটা নেই, কম, কিন্তু এটা লং টার্ম ইউজ করা যাবে কারণ দাম কম সেই জন্য। সুতরাং যদি তার ইকোনমিক কোনো প্রবলেম থাকে বিটা ব্লকার, প্রবলেম না থাকলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর। মনোথেরাপি, মনোথেরাপি মানে কি, শুরু করব একটা ওষুধ দিয়ে। ধর আমি প্রোস্টাগ্ল্যান্ডিন কি নাম বললি, ল্যাটানোপ্রস্ট আর বল বাইমেটোপ্রস্ট বা যাই হোক, ধর আমি ল্যাটানোপ্রস্ট দিয়ে শুরু করলাম, পেশেন্টে আমি স্যাটিসফ্যাক্টরি আমার এক্সপেকটেশন অনুযায়ী পেলাম না আইওপি, বা পেশেন্টের কোনো বলছে ইচিং হচ্ছে, হচ্ছে, যাই হোক হচ্ছে, তাহলে আমি কি করব, একদম প্রথমেই কি আমি গ্রুপ চেঞ্জ করে দেবো? না, প্রথমে আমি সেম গ্রুপের মধ্যে অন্য মলিকিউল দিয়ে ট্রাই করব, ঠিক আছে। মনোথেরাপিও যদি সেটা স্যাটিসফ্যাক্টরি চেঞ্জেস না আসে তাহলে সেটা তখন আমি চেঞ্জ করব ওই গ্রুপেরই অন্য ড্রাগে। বিটা ব্লকারের মধ্যে টিমোললে কাজ হলো না, আমি বিটাক্সোললে চলে গেলাম, ঠিক আছে। এবার সেটাও কাজ করলো না, আমি গ্রুপের মধ্যে ইন্টারগ্রুপ চেঞ্জ করেও আমি স্যাটিসফ্যাকশন পেলাম না, তাহলে কি করব, কম্বিনেশন থেরাপি। একটা ওষুধ ইউভিওস্ক্লেরাল আউটফ্লো বাড়াবে, একটা ওষুধ প্রোডাকশন কমাবে, এমন দুটো ওষুধ নিয়ে আমি কম্বাইন করে দেবো। যেমন এক্ষেত্রে এটাও করতে পারি, বা আলফা অ্যাডেনিনাজিন অ্যাগনিস্টের সঙ্গে একটা কম্বিনেশন করে করতে পারি। যতক্ষণ না আমার টার্গেট আইওপি অ্যাচিভ করছে, মনোথেরাপি, ডুয়াল থেরাপি, ট্রিপল থেরাপিও করতে পারি, কিন্তু এটা যেহেতু লং টার্ম দেয়ার, ওষুধ বেশি বাড়ানো হয় না, ঠিক আছে। সুতরাং কম ওষুধের উপরে যখন আমার টার্গেটটা অ্যাচিভ করা হচ্ছে সেটা দেখতে হবে। এবারে একটা পেশেন্ট বললো আমি সারা জীবন ওষুধ দিতে পারবো না, বা দুটো কন্ডিশন, হয় সারা জীবন ওষুধ দিতে পারবো না, বা আমি এতে এই ট্রিটমেন্টে তার স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি না, তাহলে কি করতে হবে, যে বলেছিলাম যে চেঞ্জগুলো হচ্ছে এই স্পেসগুলো ট্রাইবিকুলার মেশওয়ার্কের, এই স্পেসগুলো ছোট হয়ে যাওয়ার জন্য ফিল্ট্রেশন হচ্ছিল না, তখন আমি কি করব না, ট্রাইবিকুলার মেশওয়ার্কের মধ্যে কিছু লেজার দেবো, লেজার এনার্জি দেবো, দিলে ওটা ইনফ্লামেশন হবে, হয়ে কনস্ট্রিকশন হয়ে যাবে, হয়ে গেলে কী হবে, এই মাসগুলো কনস্ট্রাকশন হবে, মানে ওপেনিংটা আরও বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে ফিল্ট্রেশনটা বেশি হবে, বা এই স্ক্লেমস ক্যানালটাকে ঠিক করা হয়, ওগুলো অন্য অপারেশন, যাতে ফ্লুইডটা পুরোপুরি পারফিউজড হয়ে বেরিয়ে চলে যেতে, মানে পুরোপুরি ফিল্ট্রেশন হয়ে বেরিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। এতেও যদি কাজ না হয়, এটাকে বলা হয় ডায়োড বা আর্গন লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি, ট্র্যাবিকুলার মেশওয়ার্কের প্লাস্টিক সার্জারি করা হচ্ছে, ট্র্যাবিকুলোপ্লাস্টি। এটাই যদি কাজ না হয় তাহলে কি করতে হবে, সার্জিক্যাল প্রসিডিওর, সেটাকে বলা হয় ট্র্যাবিকুলো
ট্র্যাবিকুলেক্টমি, ঠিক আছে, সেটাকে বলা হয় ট্র্যাবিকুলেক্টমি, মানে সেখানে ট্র্যাবিকুলার মেশওয়ার্কের একটা কিছু অংশ কেটে নিয়ে এখান থেকে ডাইরেক্ট অ্যান্টেরিয়র চেম্বারের সঙ্গে বাইরের কানেকশান করে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় ফিল্ট্রেশন সার্জারি, ফিল্টারিং করাটাকে বাড়ানো ফিল্ট্রেশন সার্জারি, ঠিক আছে।